নমস্কার বন্ধুরা, আজকে আমরা নারী জ্যোতিষের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা নারী জ্যোতিষের পার্ট 2 এখানেও আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কিছু তথ্য আমরা জেনে নিই কারকতা হিসেবে গ্রহগুলির। কিছু কিছু গ্রহের কারকতা আগের দিন বলা হয়েছিল, কিছু কিছু গ্রহ আবার নতুন করে কিছু কিছু কারকতা যুক্ত হতে পারে। তো যেমন আমরা এই চারটির ক্ষেত্রে এখানে আমরা যদি সানকে ধরি, তো সানের ক্ষেত্রে আমাদের পিতার একটা কারকতা আমরা পাই, এবং সেখানে সন্তানের কারকতাও কিন্তু এই সান দিকে দেখা হয়। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী যেমন আমরা বৃহস্পতিকে একটা গুরুত্বপূর্ণ কারক হিসেবে ধরি সন্তানের, এই নারী অ্যাস্ট্রোলজিতে কিন্তু সানকেও আমাদের দেখতে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে কিছু গভর্নমেন্ট জব, সেই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু সানের রবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এরপরে আমরা মুনকেও আমরা আগের দিন বলেছিলাম যে মুন হচ্ছে মায়ের কারকতা দেয়, মুভমেন্টের কারকতা দেয়, জলের কারকতা দেয়, লোনের কারকতা দেয়, জলীয় বিভিন্ন দ্রব্যের কথা বলে, ফিমেলকে ইন্ডিকেট করে চন্দ্র। মঙ্গলকে তো আমরা বলেছিলাম যে সেখানে একটা ব্রাদার, মেশিন, হাজব্যান্ডের কথা বলে। বুধের জায়গাটা যদি আমি আসি, সেক্ষেত্রে আসছে বুধ হচ্ছে বিজনেস, এডুকেশান, ইয়ঙ্গার ব্রাদার, ফ্রেন্ড, মানে একেবারে কাছাকাছি বন্ধু যারা হবে, তো এদের কারকতা দেয় হচ্ছে বুধ। তো শুক্রের ক্ষেত্রে আমরা জানি শুক্র সমৃদ্ধির কারকতা দেয়। শুক্র সম্পদের কথা বলে, সমৃদ্ধির কথা বলে, সম্পর্কের কথা বলে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে যেটি নেই আমাদের এখানে এই গ্রহগত ক্ষেত্রে, কিন্তু এই দিকে আমরা দেখিয়েছি, এই লিস্টটাতে নেই, কিন্তু এই লিস্টে আমরা দেখিয়েছি। যেমন রাহু হচ্ছে কি মায়ার কথা বলে, এবং রাহু কোনো কিছুকে বাড়াতে সাহায্য করে। যা সম্ভাবনা আছে তার থেকে অধিক মাত্রায় বাড়ানোর ক্ষেত্রে রাহুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এখানে লক্ষ্য করব। তো রাহুর এই কারকতাটি আছে যে একটা মায়ার অবস্থার মধ্যে মানুষকে চালিত করতে পারে, মায়ের অবস্থার মধ্যে রেখে। আর একটা হচ্ছে কি যে যা সম্ভাবনা আছে সেটাকে অধিক আকারের বাড়িয়ে দেওয়া, বা কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রেও অধিক আকারের প্রাপ্তি ঘটিয়ে দেওয়া, এই ধরনের একটা কারকতা রাহুর কাছ থেকে আমরা পাই। কেতুর কাছ থেকে আমরা কি পাই না, সেখানে কেতুর কাছ থেকে আমরা আধ্যাত্মিকতার একটা কানেকশান আমরা এখানে পাই। এবং কেতু কিন্তু এখানে সেপারেশনের কথাও বলে। রবি এবং কেতু নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই দুটি গ্রহ কিন্তু সেপারেশনের কথা বলে, আলাদা করে দেওয়ার কথা বলে। কেতু আবার নারী অ্যাস্ট্রোলজিতে পতাকার কথা বলে, বিজয় পতাকা, তার কথাও বলে। তো একাধিক কারকতা থাকবে এক একটা গ্রহের, বিভিন্ন ক্রাইটেরিয়া বিচার করে, গ্রহগত অবস্থান বিচার করে, ভাবগত অবস্থান বিচার করে, অ্যাসপেক্ট বিচার করে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। পুরুষের জন্মকুণ্ডলিতে শুক্র এখানে কিন্তু স্ত্রীর কারকতা দিচ্ছে, আর পুরুষের জন্মকুণ্ডলিতে শুক্র স্ত্রীর কারকতা দেয়। আর ফিমেল জাতের ক্ষেত্রে মঙ্গলকে আমরা এখানে ধরে নেব যে স্বামীর কারকতা। স্বামী কেমন হবে, সেটি তার ক্যারেক্টার কী হবে, সেটি মঙ্গলই কিন্তু বলবে। আর মেয়েদের চাইতে বিবাহিত জীবন কেমন হবে, সেটি আমাদের শুক্র থেকে আমরা একটা ধারণা করতে পারবো। তো এই ধরনের একটা কারকতা তো আমরা দেখলাম। এবার আমরা গুরুত্বপূর্ণ টপিকসে আমরা চলে আসবো, বিভিন্ন কানেকশানগুলি যেগুলি আগের দিন আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা আবার আলোচনা করব। যেমন আমাদের প্রথম যে টপিকটা হবে, মঙ্গলের দ্বাদশের শুক্র থাকলে ছোটো ভাইয়ের বিবাহ তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা ধরছি এখানে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে, এর দ্বাদশ ঘর মানে এই কন্যা রাশিতে যদি আমরা দেখি যে এখানে শুক্র অবস্থান করছে, তো তার মানে এইটি তখন মঙ্গল থেকে আমরা যদি এখানে দেখি এক থেকে কাউন্ট করে করে যে এইটি দ্বাদশ ঘর হয়ে যাচ্ছে। মঙ্গলের দ্বাদশে যদি আমরা দেখি যে শুক্র অবস্থান করছে, তাহলে ছোটো ভাইয়ের বিবাহ তাড়াতাড়ি হবে, মানে কি যে জাতকের থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় আমরা দেখি না যে দাদার আগে ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে,
এই ধরনের কানেকশান থাকলে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে যে মঙ্গল কোনো একটা ঘরে আছে, যে কোনো ঘরে মঙ্গল যদি আমি ধরলাম ধনু রাশিতে আছে, তার দ্বাদশ মানে এখানে বৃশ্চিক রাশি হচ্ছে, এই বৃশ্চিক রাশিতে যদি শুক্র থাকে তখন এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। তো মঙ্গলের দ্বাদশে শুক্র থাকলে এই অবস্থা তৈরি হচ্ছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের জানতে হবে কি, যে মঙ্গলের আগের ঘরে শুক্র থাকলে মঙ্গলের তখন কী হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে মঙ্গলের দ্বাদশ ঘরে আমরা যেমন এটা দেখতে পাচ্ছি, আরেকটা ডিগ্রিগত দিক দিয়ে দেখা গেল কি যে মঙ্গলের একটু পেছনের দিকে শুক্র আছে, মঙ্গল দেখা গেল যে 10 ডিগ্রিতে আছে, আর শুক্রকে দেখা গেল কি 8 ডিগ্রিতে আছে, এই ধরনের একটা। তাহলে এটি কিন্তু যে মঙ্গল আর শুক্র এই দুটি গ্রহ কোনো একটি ঘরে, আমরা যদি তুলা রাশিটি যদি আমি ধরি 10 ডিগ্রিতে আছে একজন, সেটি হচ্ছে মঙ্গল, আর 8 ডিগ্রিতে আছে সেটি হচ্ছে শুক্র। তাহলে এটাও কিন্তু একটা ব্যাক সাইডে, মানে শুক্রকে কিন্তু আস্তে আস্তে মঙ্গলের দিকে যেতে হবে, এরকম একটা অবস্থা। তো একই ঘরে যখন এই ধরনের কানেকশান থাকবে তখন দেখা যাবে কি যে স্বামীর প্রতি তার ভালোবাসা অটুট থাকবে। স্ত্রীর দেখা যাবে কি যে স্বামীর একেবারে স্বামীকে তার চোখের মণি করে রাখবে, এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। তো স্ত্রী সবসময় চোখে চোখে রাখবে, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়। বন্ডিংটা স্ত্রীর তরফ থেকে অনেক বেশি লক্ষ্য করা যাবে যখন এই ধরনের অবস্থা তৈরি হবে যে মঙ্গলের ডিগ্রিগত দিক থেকে একটু ব্যাক সাইডে আছে শুক্র। এর পরের পয়েন্টে চলে আসবো, যদি দেখা যায় যে মঙ্গল 8 ডিগ্রিতে আছে আর শুক্রকে যদি আমি দেখি 10 ডিগ্রিতে আছে, তার মানে মঙ্গলকে কিন্তু আস্তে আস্তে শুক্রর দিকে যেতে হবে। একই ঘরের মধ্যে এই কানেকশানগুলো কিন্তু ঘটছে, আগের ঘরের কোনো ব্যাপার এখানে নেই। মঙ্গলের সামনে যদি শুক্র থাকে তাহলে জাতককে দেখা যাবে স্ত্রীর প্রতি আসক্তি। তাহলে এটি কিন্তু দেখা যাবে যে কি, যে 8 ডিগ্রিতে আছে মঙ্গল আর 10 ডিগ্রিতে আছে শুক্র। সেক্ষেত্রে দেখা যাবে কি যে স্ত্রীর প্রতি একটা স্বামীর একটা আসক্তি লক্ষ্য করা যাচ্ছে। আগের ঠিক উল্টো কেসটা এখানে ঘটবে। এবার চলে আসবো চন্দ্রের দ্বিতীয় শনি থাকলে কি হবে। চন্দ্র যদি আমরা দেখলাম যে চন্দ্র আমাদের এখানে আছে, হয়তো আমরা দেখলাম যে বৃষ রাশিতে চন্দ্র আছে, তো সেক্ষেত্রে যদি তার দ্বিতীয় রাশি মানে মিথুন রাশি হচ্ছে, এই মিথুন রাশিতে যদি আমরা দেখি যে এখানে শনি অবস্থান করছে, চন্দ্রের দ্বিতীয় যখন শনি থাকবে তো তখন দেখা যায় কি যে চোখের সমস্যার কারণে ভুগতে পারে, বিভিন্ন ধরনের রোগ আসতে পারে চোখের, এবং চোখে ছানি পড়ার মতো একটা অবস্থা তৈরি হতে পারে। তাহলে এখানে আমাদের চন্দ্রের দ্বিতীয় শনিকে অবস্থান করতে হবে, তবেই কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। এখানে আমি যদি দেখি এখানে চন্দ্র আছে, তার দ্বিতীয় শনি আছে, তখনও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। এবার আমরা চলে আসবো যে মঙ্গলের উপর শনির যদি দৃষ্টি পড়ে তাহলে তো আমরা দেখি যে একটা অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হয় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখতে হবে, পায়ের চোট বা খোঁড়া হয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে যখন মঙ্গলের সঙ্গে একটা শনির দৃষ্টি বিনিময় ঘটবে। এখানে শনি আছে, এখানে দেখলাম আমরা হয়তো মঙ্গল অবস্থান করছে, তাহলে শনি মঙ্গলের একটা অপোজিট অ্যাসপেক্ট হচ্ছে, অপোজিট দৃষ্টিতে আবদ্ধ হচ্ছে, তো তখন এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। আবার যদি আমরা দেখি যে অ্যাসপেক্টের মাধ্যমে যদি আবদ্ধ হয় তখনও হতে পারে, একইভাবে অবস্থান করলেও হতে পারে। তো শনি আর মঙ্গলের কানেকশান থাকলে এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। দৃষ্টি পড়লে কিন্তু এই চোট বা খোঁড়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী রবি থেকে যদি আমরা নবমে শনি থাকে তাহলে পিতার সুখ জাতক সেভাবে পাবে না, পিতার ভালোবাসা পাবে না। তাহলে রবি থেকে নবমে শনি, আমরা যদি ধরি যে এখানে রবি আছে তুলা রাশিতে, নবম ঘর মানে এখানে মিথুন রাশি, এখানে যদি আমরা দেখি যে শনি অবস্থান করছে, শনির মধ্যে একটি গ্রহকে আমরা যদি দেখি যে তার নবম ঘরে অবস্থান করছে রবির, তো সেক্ষেত্রে এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। তাহলে রবির নবমে যদি আমরা দেখি
যে শনি অবস্থান করছে, তাহলে পিতার সাথে তার বনিবনার অভাব হবে এবং পিতার ভালোবাসা সে সেভাবে পাবে না। দ্বাদশে চন্দ্র থাকলে জাতক ভালো খাবার খেতে পাবে না। দ্বাদশে চন্দ্র মানে বৃহস্পতি থেকে দ্বাদশে চন্দ্র, ধরলাম আমরা এখানে বৃহস্পতি হচ্ছে কর্কট রাশিতে, তো এর দ্বাদশ রাশি হয়ে যাচ্ছে আমাদের মিথুন রাশি। তো সেই হিসাবে এখানে যদি আমরা দেখি চন্দ্র থাকে, তাহলে জাতক ভালো খাবার খেতে পাবে না, খাবার খাওয়া থেকে বঞ্চিত হবে। যে তার অনেক সময় দেখা যাবে তার আর্থিক অবস্থা নেই, অনেক সময় দেখা যাবে আর্থিক অবস্থা থাকলেও পরিবেশ পরিস্থিতি তাকে খেতে দিচ্ছে না বা খেতে পাচ্ছে না, এমন পরিস্থিতির মধ্যে সে আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো বৃহস্পতি থেকে দ্বাদশে যদি মঙ্গল থাকে, তখন প্রাত্যহিক কাজে বাধা আসবে। এক তো আমরা চন্দ্র গেল, বৃহস্পতি থেকে দ্বাদশে চন্দ্র থাকলে তার ভালো খাবার খেতে পাচ্ছে না। বৃহস্পতি থেকে দ্বাদশে যদি আমরা দেখি, বৃহস্পতির দ্বাদশে যদি মঙ্গল থাকে, বৃহস্পতির দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলে কী হবে, প্রাত্যহিক কাজে বাধা আসবে, রোজ কাজ পেতে তার সমস্যা হবে। অনেকে দেখা যায় কাজ পেতে তার সমস্যা হচ্ছে, দেখা গেল সপ্তাহে 3 দিন কাজ হচ্ছে, 4 দিন কাজ হচ্ছে, বাদ বাকি দিন কাজ হচ্ছে না। এই ধরনের একটা সমস্যার মধ্যে সে পড়তে পারে। চন্দ্রের চতুর্থ যদি শনি থাকে, তাহলে মায়ের কাছ থেকে সুখ পাবে না। পরের পয়েন্ট হচ্ছে চন্দ্রের চতুর্থে শনি আছে, এখানে চন্দ্র আছে, তার মানে এই চতুর্থে শনি আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের অবস্থা থাকলে মায়ের কাছ থেকে সুখ পাবে না, মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। এটা কারণই হচ্ছে কি যে এখানে ঘরগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন পিতার ক্ষেত্রে নবম ঘর গুরুত্বপূর্ণ ছিল, পিতার সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে রবি পিতার কারকতা দেয়, সেই জন্য রবি থেকে নবম। আবার এখানে চন্দ্র মায়ের কারকতা দেয়, চতুর্থ ঘর মায়ের কারকতা দেয়। আর চন্দ্র থেকে শনি একটা নেগেটিভ প্ল্যানেট, তো সেই হিসেবে চন্দ্রের চতুর্থে শনি থাকা মানে মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। তো এইগুলো কিন্তু ভাবের কানেকশান এবং ভাবের কারকতা আর গ্রহের কারকতা, এগুলো কিন্তু এগুলো তো আমাদের মাথায় রাখতেই হবে, তারপরে আমরা এই ধরনের কানেকশানগুলিতে আমরা আসবো। তাহলে চন্দ্রের চতুর্থে শনি থাকলে মায়ের কাছ থেকে সুখ পাবে না, মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। এবার শুক্রের সপ্তমে যদি শনি থাকে, তাহলে কী হবে, স্ত্রীর প্রেম পেতে অসুবিধা হবে। শুক্রের সপ্তমে আমরা দেখলাম যে যদি থাকে যে শনি থাকছে, তারপরে শুক্রকে এখানে অবস্থান করতে হবে। শুক্র দিকে এখানে আমরা এই সপ্তমে যদি যাই, শনি অবস্থান করছে, তাহলে কি হবে যে স্ত্রীর প্রেম পেতে অসুবিধা হবে, স্ত্রীর সাথে বিবাদ হতে পারে, এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য কিনা, বৃহস্পতি থেকে একাদশে শনি থাকলে তখন কি হতে পারে, বৃহস্পতি থেকে একাদশে শনি, তার মানে আমরা যদি কাউন্ট করে করে যাই, একাদশ ঘর মানে এখানে এই চারটি অনুযায়ী বৃহস্পতি থেকে আমরা কাউন্ট করে করে গেলে এখানে বৃষ রাশি শুক্রের ঘর, এই বৃষ রাশিতে যদি আমরা দেখি যে শনি অবস্থান করছে, তাহলে কি হবে না, জামাই কি করবে, জামাই দ্বারা ধনসম্পদকে বাড়াতে সাহায্য করবে। একটা ধনসম্পদ আছে, সেটাকে বাড়ানোর জন্য জামাইয়ের প্রয়োজন হয়ে পড়বে। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই ধরনের একটা কানেকশনের কথা বলা আছে, যে ধনসম্পদ বাড়ানোর ক্ষেত্রে জামাইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কারণ একাদশ ভাব এখানে জামাইয়ের কথা বলে। তাহলে বৃহস্পতি থেকে একাদশে শনি থাকলে এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। এবার শনির সপ্তমে শুক্র থাকলে বিবাহের পর চাকরিতে সাফল্য আসবে। তো শনির সপ্তমে আমরা যদি দেখি যে শুক্র অবস্থান করছে, তখন একটা এই ধরনের অবস্থা তৈরি হতে পারে। এই চারটি অনুযায়ী, যেমন মকর রাশিতে শনি আছে, কর্কট রাশিতে এখানে যদি শুক্র চলে আসে, তাহলে দেখা যাবে যে বিয়ের পর চাকরিতে তার একটা বা কর্মজীবনে তার সাফল্য আসবে। অনেক সময় আমরা দেখি না যে বিয়ের পর উন্নতি হচ্ছে, তো তাহলে তার যেহেতু শনি কর্মের কারক গ্রহ, তাহলে শনিকে থাকতে হবে কি না, শনির সপ্তমে শুক্র থাকতে হবে, কারণ সপ্তম ঘর পার্টনারের কথা বলছে, শুক্র সম্পদের কথা বলে, একটার সঙ্গে একটা রিলেটেড। তো সেই হিসাবে পার্টনার যখন হবে তার, বা পার্টনারের হাত ধরে অর্থাগম হতে পারে, এই সম্পর্কে আমরা একটা মুছব। আমরা তো এখান থেকে একটা ক্লু খোঁজার চেষ্টা করি গ্রহের কারকতা অনুযায়ী, ভাবের কারকতা অনুযায়ী, অ্যাসপেক্ট অনুযায়ী। তো সেই হিসেবে আমরা এই জায়গায় আমরা পৌঁছতে পারবো। এবার আমরা জানি যে 1, 5, 9 হচ্ছে ট্রাইন ভাব, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ভাব। তো এই 1, 5 আর 9, এই 1, 5 আর 9 ভাবে যদি আমরা যদি দেখি যে শনি আর বৃহস্পতি একসাথে অবস্থান করছে, বা 1, 5, 9-এর মধ্যে কোনো না কোনো ঘরে শনি বৃহস্পতি অবস্থান করে, তাহলে জীবন ভালো হবে এবং জীবন আর কর্ম একে অন্যকে সাহায্য করবে। কারণ হচ্ছে কি যে বৃহস্পতি এখানে জীবকারক গ্রহ, আর শনি এখানে কি কর্মের কারক গ্রহ। তাহলে যদি
কর্ম আর জীবনের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে তার তো এগিয়ে যেতে অসুবিধা হবে না। এই ধরনের একটা অবস্থা তৈরি হবে 1, 5, 9 হাউসে যদি বৃহস্পতি আর শনি কোনো না কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে কিন্তু তার জীবন আর কর্ম পরস্পরের পরিপূরক হয়ে উঠবে এবং তার জীবন স্মুথলি এগিয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।